মোহাম্মদ সেলিম হোসেন। আমার বাড়ি নবাবপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা বোন আর বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা নবাবপুর শহরের অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন সরকারি চাকরিজীবী, কিন্তু যে কোনো কারণে আমার বাবার চাকরি চলে যায় এবং চাকরি চলে যাওয়ার পরে আমার বাবা এলাকাতেই ব্যবসা বাণিজ্য করেন। পেনশনের টাকা বিভিন্ন খাতে আমার বাবা লাগায় এবং সেই দিয়ে আমার বাবা খুব ভালোভাবে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। ছোটবেলা থেকে আমি পড়াশোনার প্রতি কোনো মনোযোগী ছিলাম না। আমি যথেষ্ট পরিমাণের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, আমার যতটুকু মনে আছে, আমি তখন ক্লাস 5-এ আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা স্কুলে পড়াশোনা করতাম। তো ওই ক্লাস 5-এ পড়া অবস্থায় আমার জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটে। আমি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটি ছিল ঠিক এরকম যে দুপুরবেলা আমাদের স্কুলে যখন লাঞ্চ আওয়ার হতো, লাঞ্চের সময় হতো, আমি তখন লাঞ্চে ভাত খাওয়ার জন্য বাড়িতে যাইতাম এবং দিনের বেলায় ভাত খেয়ে আমি যখন থেকে আসতেছিলাম, আপনার বাড়ি থেকে আসতেছিলাম, ওই মুহূর্তে আমি দেখলাম একটা গাছের পাতা, পাতাগুলো মনে হয়, আমি বলি পাতাগুলো হচ্ছে যে লতা পাতা যেগুলো বলে না, যে বড় বড় গাছকে এরকম পেঁচিয়ে থাকে, এরকম লতা টাইপের কোনো একটা গাছের পাতা একটু পরে মনে হচ্ছে কি রূপ পাল্টাচ্ছে, কখনো কালো হচ্ছে, কখনো এরকম রং বদলাচ্ছে। এখন এটা কি আসলে সূর্যের আলো পড়ার কারণে এরকমটা, নাকি অন্য কোনো কারণ আছে, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। আর সেদিন হচ্ছে অনেক বৃষ্টিও হয়েছিল সকালবেলা। গাছের পাতাগুলো অনেক স্বচ্ছ আর পরিষ্কারও দেখাচ্ছিলাম। তো এই জন্য কি সূর্যের আলো পড়ার কারণে কি এরকমটা, নাকি অন্য কোনো কারণ, আমি না বুঝতেছিলাম না। এরপরেও আমি ওইখানে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকি এবং গাছের ওই খেলাধুলা খেলা দেখি। এগুলো দেখার পরে আমার ভিতর হঠাৎ করে মনে হলো আমি গাছের একটা পাতা ছিঁড়বো, একটা গাছের পাতা ছিঁড়ে দেখবো যে গাছের পাতা এরকম রং বদলাচ্ছে কেন। এই বলে আমরা গ্রামের বাসায় এটাকে লিবুসি লতা বলতাম আর কি। এটা অনেকটা ঔষধি গাছের মতো। অনেকে এটা দিয়ে শরীরের ধরেন কোনো অংশ কেটে গেলে এটা দিয়ে হচ্ছে আপনার এই গাছের রসটা দিলে, কাটা দাগের মধ্যে গাছের রসটা দিলে রক্ত আসা বন্ধ হয়ে যায়, রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এরকম একটা ঔষধি গাছও ছিল। তো এখন এটা আমি কেন জানি না, আমি গিয়ে হচ্ছে 2টা পাতা ধাপ ধাপ করে ছিঁড়ে ফেলি এবং 2টা পাতা ছিঁড়ে ফেলার পরেই আমার কাছে মনে হলো যে আমাকে অনেক বড় মাপের কেউ এসে একটা থাপ্পড় মারে। এত জোরে একটা থাপ্পড় মারে যে থাপ্পড়ের সাথে আমি ওখানে শুয়ে যাই, পড়ে যাই। এরপরের কোনো স্মৃতি আমার মনে নাই। এবং আমি যখন ঠিক হয়ে আমি দেখি যে আমি আমার বাড়িতে বসে আছি এবং অনেকগুলা মানুষ আমার সাথে পড়াশোনা করতো, আমার বন্ধু বান্ধব, আমার স্কুলের শিক্ষক এবং আমার বাবা মা সবাই আমার বাড়িতে। আমি তো সবাইকে দেখে জিজ্ঞেস করতেছি কি হয়েছে, আমার বাড়িতে এত মানুষ কেন, এত মানুষ আমার বাড়িতে কেন। সবাই তখন হাসতেছে, সাথে একজন হুজুরও বসে আছে। আমি তখন হুজুরকেও জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার, আপনারা এত মানুষ কেন আমাদের বাড়িতে, কি হয়েছে। সবাই তখন হাসতেছে। ওই ঘটনার কি হলো কেউ আর আমাকে বললো না। রাত কেটে গেল। আমি রাতে আমার আম্মুর সাথে ঘুমাইলাম ওই দিন এবং রাত কেটে সকাল হলো পরে আমি যখন বাড়ি থেকে বাসা থেকে বেরোচ্ছি তখন আমার সবাই দেখলে হাসে। সবাই দেখলে হাসে, কেন হাসে এটা আমি জানি না। তো সবাই আমাকে এটা ওইটা বলে এবং আমি শুনেছিলাম আমাকে নাকি জিনে ধরেছিল ওই জায়গায়। এবং জিনে ধরার পর আমি খুব অদ্ভুত ধরনের কিছু আচরণ করি, যেটা আমি এখানে বলতে চাই না। এই কথাগুলো আমার এখনও বলতে লজ্জা লাগে, যার জন্য আমি বলি না। এই জন্য সবাই আমাকে দেখলে হাসাহাসি করে, আমাকে অনেক কথাবার্তা বলতে। এবং সেদিন থেকে আমার স্কুলের বন্ধুবান্ধবগুলো আমাকে জিন সেলিম বলতে রাখতে শুরু করে। সবাই বলে আমার সাথে জিন ছিল, এজন্য আমাকে জিন সেলিম বলে আখ্যায়িত করে। তা আমি যখন প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি এবং আমি তখন হাই স্কুলে ভর্তি হই। তো প্রাইমারি স্কুল থেকে আমরা যারা বের হয়েছিলাম সবাই একসাথে হচ্ছে হাই স্কুলে ভর্তি হই। আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা স্কুলে, ওইখানে আমরা ভর্তি হই ক্লাস 6-এ সবাই মিলে। তো এখানে তখন পড়াশোনা করি। সবাই আমার বলে তুই জিন সেলিম, আমাকে সবাই জিন সেলিম বলে ডাকতো। এবং অনেক সময় দেখা যায় স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ওইখানে আমি জিনের পার্ট নিতাম। আমাকে আমাদের যে শিক্ষকরা ছিল তারাও বলতো আমার চেহারা নাকি একটু অদ্ভুত ধরনের, আমি কি একটু অদ্ভুতভাবে তাকাই, আমার চোখের চাহনি বড় অদ্ভুত। তো আমাকে তারা জিনের পার্টি আমাকে সাজাইতো, কবিরাজের পার্টি সাজাইতো। এরকম করে স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, যেখানে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় আমি সবসময় প্রথম হতাম। আমি এভাবেই হচ্ছে স্কুলে বিভিন্ন খেলায় আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমি যেতাম। আমি খুব ভালো একটা অবস্থানে ছিলাম।
এরকম করতে করতে আমি আমার হাই স্কুলের গণ্ডিও পার করি। হাই স্কুল জীবনে আমার জীবনে তেমন কোনো ঘটনা নাই। আমি স্কুলে পড়াশোনা করতাম, সবার সাথে মিশতাম, দুষ্টুমি করতাম, ফাইজলামি করতাম। এরকম করতে করতে হাই স্কুলের জীবন শেষ করে পরে আমরা বন্ধুরাই একটা কলেজে ভর্তি হই। তখন পর্যন্ত কিন্তু সবাই আমাকে জিন সেলিম বলে ডাকে। আমাকে সবাই বলে আমি জিন সেলিম বলে আমাকে আখ্যায়িত করে। এরপরে আমি যখন কলেজে ভর্তি হই ওই সময় আমাকে আমার কেন জানি হিন্দু ধর্মটাকে অনেক ভালো লাগতো। কলেজে যাওয়ার পরে, স্কুলে কিন্তু আমরা একসাথে ছিলাম না, কলেজে যাওয়ার পরে আমার একটা বন্ধুর সাথে আমি তখন মিশি। ওর নাম হচ্ছে পলাশ। ও ছিল হিন্দু ধর্মের একটা ছেলে। তো ও তখন ওই কলেজে এসে ভর্তি হয় অন্য একটা স্কুল থেকে। ও তখন এসএসসি পাস করে এসে আমার সাথে কলেজে ভর্তি হয়। তো যেহেতু আমার সাথে কলেজে ভর্তি হয়, ও আমাদের ফ্রেন্ড হয়ে যায়, আমরা ওর ফ্রেন্ড হয়ে যাই। তো সবাই ওর কাছে বলে যে ওর সাথে যে কথা বলে ওর সাথে জিন আছে, ওই কিন্তু জিন সেলিম। এরকম করতে করতে পলাশ আমাকে দুষ্টমি করে জিন সেলিম বলে ডাকতো, যে তুই বেটা জিন সেলিম। এরকম করে আমাকে জিন সেলিম বলে ডাকে। অ্যান্ড এমন করে আমার না ভাই হিন্দু ধর্মের বিয়ে, হিন্দু ধর্মের অনুষ্ঠান এবং হিন্দু ধর্মটাকে, আমি যদিও মুসলমান ছিলাম, ওই হিন্দু ধর্মটাকে আমার খুব ভালো লাগতো। ওদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে প্রচুর নাচানাচি হতো, মিউজিক বাজাইতো, অনেক মজা হতো। তা আমার ওই হিন্দু ধর্মটাকে অনেকটা ভালো লাগতো। এবং ভালো লাগার জন্য আমি আমার পলাশ বন্ধুর সাথে খুব ভালোভাবে মিশে যাই। ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে গেলে আমাকে সন্দেশ দেয়, নারকেলের নাড়ু দেয়, আমি খাই এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ও আমাকে নিয়ে যায়। এবং এরকম করতে করতে আমি শুনেছিলাম ওর দূর সম্পর্কের কোনো একটা আত্মীয়র বাড়িতে, ওর একটা আত্মীয়র মেয়ের বিয়ে, কন্যার বিয়ে হবে, ওইখানে ও যাবে, ওই যাবে ওর পরিবারের আর কেউ না। তো হিন্দুদের বিয়েগুলো বরাবর মতো আমার কাছে খুব ভালো লাগে। হিন্দুদের বিয়েতে অনেক মজা মাস্তি করা হয়, অনেক নাচানাচি করা হয়, গান গাওয়া হয়, এই জন্য আমার হিন্দুদের ওই বিয়েগুলো খুব ভালো লাগে। তো ভালো লাগার জন্য আমি আমার বন্ধুরে বললাম যে দোস্ত, আমারও তোর সাথে নিয়ে জানা, আমি তোদের ওই হিন্দু বিয়েটা দেখতে যাব। আমার তো হিন্দু বিয়ে অনেক ভালো লাগে। ও আমাকে বলে, দেখ আমি আমার যে আত্মীয়র বাড়িতে যাচ্ছি, ওনারা প্রচুর পরিমাণের অন্যরকম, আমরা যেরকম ধর মুসলমানদের সাথে মিশি, মুসলমানদের নিয়ে এখানে যাই ওইখানে যাই, বিভিন্ন উৎসবে যাই, মুসলমানরা আমরা ভাইয়ের চোখে দেখি, কিন্তু আমার ওই আত্মীয়গুলা তারা একটু সনাতন ধর্মী এবং তারা একটু অন্যরকম। তারা আসলে কোনোভাবেই কোনো মুসলিমকে ওভাবে তারা গ্রহণ করে না। এবং তাদের ওই বিয়ের অনুষ্ঠানে কোনো মুসলিম লোক যাবেই না। আমি তোকে ওখানে নিতে পারবো না। তোকে তো আমি আমাদের সবগুলো অনুষ্ঠানে নিয়ে গেলাম এবং সব কিছু তোকে আমি দেখাইলাম, তুইও হিন্দুদের অনেক কিছুই জানিস, তা বন্ধু ওখানে আমি তোকে নিতে পারবো না। আমি তখন পলাশে জায়গা তুললাম যে না বন্ধু, আমি ওখানে যাবোই। আমার হিন্দুদের বিয়ে ভালো লাগে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আমার ভালো লাগে, আমি ওখানে যাবো, আমি অনুষ্ঠানটা দেখবো, তুই আমাকে নিয়ে চল। যত ভাবি ওরা আমি বলছি না আমাকে নিবেই না। এবং যেদিনও যাবে সকালবেলাও রেডি হয়েছে যাওয়ার জন্য, আমি কি করলাম, ব্যাগ ট্যাগ নিয়ে ওই বাস স্ট্যান্ড গিয়ে ওরা গিয়ে বসে আছি। ও তো আমাকে দেখে অবাক, কি রে তুই এখানে? আমি বললাম আমি তোর সাথে যাবো। ও বলে তুই পাগল হয়েছিস নাকি, আমি তোর নিয়ে যাবো না। এমন দোস্ত তোর পায়ে ধরি, প্লিজ আমার নিয়ে জানা, আমার খুব ইচ্ছা, আমার এরকম ধর্মীয় অনুষ্ঠানগুলো ভালো লাগে, তোদের ধর্মীয় অনুষ্ঠানগুলো, তা আমি নিয়ে জানা। পরে আমাকে বলে তুই রেডি হয়ে বসে আছিস, আমি তো তোর নিবো বলি নাই, আর তুই বাস স্ট্যান্ডে চলে আসলি। আমি বললাম দেখ বন্ধু, ব্যাগের মধ্যে কাপড় চোপড় নিয়ে আসছি, আব্বা আমারে বলে আসছে যে আমি তোর সাথে যাচ্ছি। পরে ও আমার বলে তুই একটা ঝামেলায় ফেলাই দিলি, আচ্ছা ঠিক আছে আমি তোর নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম তুই যেই শর্ত দিবি আমি তোর সমস্ত শর্ত মানতে রাজি আছি, কিন্তু তুই আমাকে সাথে করে নিয়ে যা, তাতে হবে। ও তখন আমাকে বললো যে আমার শর্তটা হচ্ছে এইটা, যে তুই আমার সাথে যাবি, যেহেতু তুই হিন্দু ধর্মের অনেক কিছুই জানিস, হিন্দু ধর্মের অনেক কিছুই তোর জানাশোনা আছে, তা তুই আমার সাথে যাবি এবং যাওয়ার পরে তুই বলবি যে তুই হিন্দু ছেলে, তুই মুসলিম পরিচয় দিবি না, কারণ মুসলিম পরিচয় দিলে আমি না ওই পরিবারে তোকে ঢুকাইতে পারবো না বন্ধু, আমার না কিছু করার নাই। আমি তখন বললাম দেখ আমি হিন্দু পরিচয় দিব, আমার সমস্যা নাই, আমি হিন্দু বলবো, তা আমি তোর সাথে যাব। এই বলে আমি তখন আমার বন্ধু পলাশের সাথে তখন আমি রওনা দিলাম ওই হিন্দু পাড়াতে যাওয়ার উদ্দেশ্যে। দুই বন্ধু মিলে একসাথে বাসে উঠলাম এবং বাসে করে ওর আত্মীয়র বাড়িতে যাচ্ছি এবং যেতে যেতে ও আমার দিকে বারবার তাকাচ্ছে। তাকে বলে না জানি আমি আজকে কোন বিপদে পড়ি, তোরে নিয়ে যাচ্ছি সাথে করে, আল্লাহ জানে, না জানি আমি আমার আত্মীয়র বাড়িতে আজকে অপমান হয়ে ফিরতে হয়। তুই কি আসলেই পারবি? তোর যদি হিন্দু ধর্মের কিছু জিজ্ঞেস করে, ধর এখানে তো কোনো মুসলিম লোক নাই, সবাই হিন্দু, কারণ কারোর সাথে তোর কথা হলো কোনো বিষয়ের উপরে, এবং কথাবার্তা অবস্থায় যদি তোকে কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে তুই কি বলবি, বা তুই কি ঠিকঠাক মতো বলতে পারবি? আদৌ তোর কি ঠিকঠাক মতো বলা হবে? এবং ঠিক মতো বলতে না পারলে তো বন্ধু আমি বিপদে পড়ে যাব। এই কথাগুলো আমাকে বলতেছে। আমি বললাম দেখ তোর কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি, তুই এটা নিয়ে কোনো টেনশন করিস না বন্ধু, আমার উপরে তুই 100% নিশ্চয়তা রাখ, কিচ্ছু হবে না, আমি তোরে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো কিছুই হবে না, তুই প্লিজ আমার উপরে বিশ্বাস রাখ। তারপরেও অনেকটা ভয় ভীতির মধ্যে আমাকে ওর আত্মীয়র বাড়িতে নিয়ে যায়, এবং আত্মীয়র বাড়িতে নিলে পরে ওই বিয়ের অনুষ্ঠানটা খুব সুন্দর করে সাজানো হয়। হিন্দুদের বিয়ে তো অনেক ধুমধাম করে, অনেক সুন্দর সুন্দর মেয়েরা
আসে বিয়ের অনুষ্ঠানে। একটা বিষয় কি বলে ভাই বলি, হিন্দু মেয়েগুলো না মানে কালো হলেও না দেখতে তাদেরকে সুন্দর লাগে। আমি এটা কেন হয় জানি না, হিন্দু মেয়েরা বিয়ের আগে দেখতে তাদেরকে অনেক সুন্দর লাগে, তাদের চেহারা অনেক মায়াবী লাগে, কিন্তু বিয়ের পরে এই মেয়েগুলোর চেহারা কেমন জানি চেঞ্জ হয়ে যায়। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে আমি বলি যে বিয়ের আগে চেহারা অনেক সুন্দর থাকে, বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়। তো বিয়ের অনুষ্ঠানে গেলাম, অনেক হিন্দু মেয়েরা আসছে, সবাই অনেক মজা মাস্তি করতেছে, অনেক দুষ্টামি করতেছে, ফাইজলামি করতেছে। আমিও সবার সাথে খুব মজা মাস্তি করতেছি, সবার সাথে দুষ্টামি করতেছি। এরকম করতে করতে প্রথম রাত কেটে গেল, এবং দ্বিতীয় রাতে তখন ওইখানে একটা অনুষ্ঠানের মতো হলো, অনেকগুলো মেয়েরা আসছে, সবাই মজা করতেছে। এর মধ্যে হঠাৎ করে আমি একটা মেয়ে দেখলাম ওই বিয়ের অনুষ্ঠানে। এই মেয়েটা দেখতে একটু অদ্ভুত রকমের সুন্দর ছিল, অনেক লম্বা ছিল, হ্যাংলা ছিল, এবং চেহারাটা অনেক মায়াবী ছিল। এই মেয়েটাকে দেখার পরে না আমার ভিতরে এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। আমি তখন আমার বন্ধুরে বললাম, মানে আমার বন্ধুরে পলাশকে বলতেছি, পলাশ ওই কিন্তু ওখানে কি আমার নাম দিয়েছে শ্যামল, আমাকে সবাই শ্যামল শ্যামল বলে ডাকতো, এবং সবাই আমাকে শ্যামল বলেই চিনে। পরে আমার বন্ধুরা আমি বলি, দেখ বন্ধু, এই মেয়েটার অনেক ভালো লাগে, এই মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমি মেয়েটার সাথে প্রেম করবো। ও আমার বলে, একে তো মুসলিম হয়ে বেটা হিন্দু বিয়েতে আসছিস, হিন্দু সাইজা, তারপর আবার হিন্দু মেয়ের লোকে প্রেম করার পরিকল্পনা। বন্ধু তুই তো পীরের কোনার জায়গা দিলে পুরো পীরে দখল করতে বসিস। না বন্ধু, এটা হবে না, প্লিজ তুই এরকম কোনো কিছু করিস না, আমি না এই বিষয়ে তোর কোনো হেল্প করতে পারবো না। আর তুই আমার মান সম্মান নষ্ট করিস না, যত ভালোই ভালোই পারি এখান থেকে দুজনে চলে যেতে পারলেই পাচ্ছি, কারণ এখানে থাকলেই আমরা একটার পর একটা বিপদে পড়বো। বন্ধু না ভালো, এরকম কোনো কিছু করে না। আমি বললাম, ধুরো তুই টেনশন করিস না, আচ্ছা ঠিক আছে দেখি কী করা যায়। এই বলে আমি তখন ওর সাথে কথাবার্তা বললাম, এবং ওর সাথে কথাবার্তা বলে আমি তখন আর ওরে কিছু জানাইলাম না। আস্তে আস্তে করে মেয়েটার সাথে মেশার জন্য চেষ্টা করি বা কথা বলার জন্য চেষ্টা করি। তো হিন্দু বিয়েগুলোর মধ্যে হয় কি, সারা রাত সবাই জেগে থাকে, এবং এটাই হচ্ছে হিন্দু বিয়ের সবচেয়ে আকর্ষণ। রাতের বেলা সবাই জেগে থাকে, সবাই অনেক মজা করে, অনেক আনন্দ করে, অনেক ফুর্তি করে, রাতভর মজা মাস্তি আর দুষ্টুমি করে সারাটা রাত কাটিয়ে দেয়। এরকম করতে করতে চন্দ্রিমা রাত ছিল, বিয়ের ওই মানে মণ্ডপের ওইখানে এই মেয়েটা মানে ঈশিতা ছিল মেয়েটার নাম, এই মেয়েটা বসে আছে, পাশে আর দুটো পিচ্ছি বসে আছে। তো ওনাদের সাথে ওই কি মানে হাতের মধ্যে কি জানি কি খেলতেছে, যে এটা ধর ওইটা ধর, মানে আঙুল দিয়ে কোনো এক খেলা খেলতেছে। আমি তখন ওখানে গেছি, যাওয়ার পরে আমি বললাম, আমারে বলতেছে, কি ব্যাপার দাদা, কিছু লাগবে, চা খাবেন? আমি বললাম, চা তো খেতে ইচ্ছে করতেছে, চা এনে দিবা? বলে, তাহলে চা এনে দিয়ে বললেন দাও। পরে ও চা আনার জন্য গেল, চা নিয়ে আসলো, এবং আইনা আমাকে চা দিল, দিছে। পরে আমি তখন চা খাচ্ছি এখানে বসে বসে। পরে আমি বললাম, ঈশিতা এটা তোমরা কি খেলো? বলে, এটা আমাদের খেলা, এরকম আমরা খেলি, আপনি খেলবেন? তাই আমি বললাম, হ্যাঁ খেলবো। তা আমাকে তখন ওর সাথে নিয়ে গেলাম, সাথে নিয়ে যাওয়ার পরে আমিও তখন ওর সাথে খেলতে শুরু করলাম। ওরা আঙুলে ধরতেছি, ওইরকম করে পিছনে আঙুলে নিয়ে যায়, মানে চোর পুলিশ এরকম আঙুল দেয়, আমিও আঙুলে ধরে, অন্য মেয়েগুলো আঙুলে ধরে। এরকম করতে করতে দুষ্টামি করতে করতে মানে আমার কেন যেন ওর যে হাত ধরতেছে, আঙুলে ধরতেছি, আমার অনেকটা ভালো লেগে গেল। আর হিন্দু ধর্মের মেয়েগুলো না ভাই অনেকটা ফ্রি হয়। আমাদের মুসলিম ধর্মের ধরনের একটা মেয়ের সাথে কথা বলতে গেলে আপনার অনেক সমস্যা হবে, কেউ দেখলে অনেক ঝামেলা করবে, এটা ওইটা অনেক কিছুই হয়। কিন্তু হিন্দু ধর্মের মেয়েগুলো হলো পুরো ব্যতিক্রম ধরনের। আপনি ওর সাথে কথাবার্তা বলেন, অনেক কিছু করেন, বাট কেউ ওইটাতে আসলে কোনো কিছু মনে করে না। তাই আমি ওর সাথে দুষ্টামি করতে করতে হাত ধরতেছি, কথা বলতেছি, এমন করতে করতে পিছিয়ে ধীরে বলতেছে, আমরা চলে যাব, আমাদের ঘুম আসতেছে। পরে ওরা পিছিয়ে চলে যাবে, ও তখন চলে যাচ্ছে। আমি বললাম, ঈশিতা একটু বসো, তোমার সাথে কথা বলি, পিছিয়েগুলো চলে যাক। পরে বলে, না না না, আমি এখানে আপনার সাথে বসে থাকবো। আমি বললাম, বসে থাকবে, সমস্যা নেই। তা পিছিয়ে দূরে চলে গেছে, ও তখন আমার সাথে বসে আছে। তো বসতে বসতে আমি বললাম, ঈশিতা একটা কথা জিজ্ঞেস করবো? বলে, বলেন। আমি বললাম, কাউকে ভালোবাসো? ও বলে, দূরে চাই না, কাউকে ভালোবাসবো কেন, আমি ছোট মানুষ। আমি বললাম, তুমি ছোট? বলে, হ্যাঁ আমি ছোট, আমি অনেক ছোট। আমি তখন বললাম, দেখো তুমি অনেক ছোট না, তুমি বড়ই আছো, কাউকে ভালোবাসো? বলে, হ্যাঁ যদি কাউকে ভালোবাসি কথা আপনি জিজ্ঞেস করতে যান, আমি একজনকে ভালোবাসি, এবং আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি ওকে ছাড়া কিচ্ছু বুঝি না। আমি তখন বললাম, তুমি একজনকে ভালোবাসো? একটু আগে বললো না ছোট? বলে, ওর সাথে আমার সম্পর্ক খুব ছোটবেলা থেকে, যখন থেকে আমি খেলতে শিখি তখন থেকে ওর সাথে আমার সম্পর্ক। বললাম, কি এটা? বলে, ওর সম্বন্ধে আমি বলতে পারবো না। এই কথা বলে একটা হাসি দিয়ে ও তখন আমার সামনে থেকে চলে যায়, এবং ওর চলে যাওয়া দেখে আমার তখন এতটা ভালো লাগলো, মানে বুঝতে পারতেছিলাম না। বন্ধুর সাথে গিয়ে শুয়ে আছি, ও আমার বলে, কি রে তুই এরকম আনমনা হয়ে আছিস, তোর কি মন খারাপ? আমার বন্ধু পলাশ আমারে বলতেছে। আমি বললাম, না মন খারাপ না, মানে ভালো লাগতেছে না, মানে কেমন কেমন জানি লাগতেছে। ও আমার বলে, ঈশিতারে ভালো লাগছে? দেখ বন্ধু, তুই যদি হিন্দু হইতি আমি ওই মেয়ের সাথে তোর প্রেম করাই দিতাম, তুই মুসলিম এবং এখানে হিন্দু পরিচয় আছিস, কোথেকে কোন বিপদ হয়ে যায় বলা যায় না, আমার কথায় তুই রাগ করিস না। না না, তোর কথা আমি রাগ করি না, এমনি। পরে ঘুমিয়ে গেছি। এরপরে দিন মেয়েটার সাথে আবার কথা বলার জন্য চেষ্টা করি না, কোনোভাবে ওর সাথে আমি কোনো মানে লাইন করতে পারি না, বা কোনোভাবেই সম্পর্ক হয়ে ওঠে না। মানে একটা মানে খারাপ অবস্থার মধ্যে আমার তখন সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে মেয়ের বাবা কিন্তু আবার ভালো ব্যবসা বাণিজ্য করতো, নিশিতার বাবা, ওনার নিজের দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, স্বর্ণের দোকান আছে, অনেক মানে পয়সাওয়ালা লোক।
পরে আমি বললাম, ঈশিতা কিছু না মনে করলে, মানে আমরা তো 2-3 দিন ওখানে ছিলাম, থাকার পরে বললাম তোমার ফোন নাম্বারটা আমাকে একটু দিবা। বলে আমি তো ফোন ইউজ করি না, আমার আব্বু ফোন ইউজ করে। আমি বললাম তো তোমার আব্বুর ফোন নাম্বারটা আমাকে দিয়ে দাও। বলে না না না, আমার আব্বুর ফোন নাম্বার দিলে ঝামেলা হয়ে যাবে, আমার আব্বু খুব রাগী মানুষ। আমি বললাম আরে রাগের কিছু না, তোমার আব্বার ফোন নাম্বারটা আমাকে দাও, আর তোমার একটা ঘনিষ্ঠ বান্ধবীর নাম বলো। বলে আমার একটা ঘনিষ্ঠ বান্ধবী আছে, নাম হচ্ছে রিতা। আমি বললাম যে রিতা হিন্দু? বলে হ্যাঁ। ঠিক আছে তাহলে, ঠিক আছে তুমি যাও। এই কথা বলে আমি 2-3 দিন ওই অনুষ্ঠানে ছিলাম। 2-3 দিন পর আমি চলে আসছি বাড়িতে। এবং মোটামুটি এই মেয়েটার সাথে, ঈশিতার সাথে আমার চোখে চোখে অনেক চোখাচোখি হয়েছে। মোটামুটি দুজনের মাঝে একটা ভালো লাগা, ভালোবাসার একটা মোমেন্ট কিন্তু তৈরি হয়েছে। এবং একটা পর্যায়ে বাড়িতে চলে আসে, এবং বাড়িতে আসার পরে আমি ওর ছোটো বোনরে দিয়ে ওর বাবার কাছে ফোন করাই। ওর বাবা রিসিভ করে, এবং ওর বাবা রিসিভ করলে আমার বোন বলে, আঙ্কেল আমি রিতা বলতেছি, একটু ঈশিতারে দেন। রিতা বললে ওর বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমি পরে গিয়ে তোমার নাম্বারে কল দিব। এরপরে আমার এক চাচির কাছে মোবাইল ছিল, উনি আবার ওনার হাজব্যান্ড বিদেশে থাকতো, ওনার হাজব্যান্ডের ফোন দেয়, এই জন্য মোবাইল ব্যবহার করে। অ্যান্ড দেখা গেল কি যে ওনার নাম্বারে ঈশিতার বাবা তখন ফোন দিত, এবং ফোন দিলেই ঈশিতা আমার বোন রিসিভ করে তারপর আমাকে দিত, আমি তখন ওর সাথে কথা বলতাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। দিন রাতগুলো এভাবে কাটতে কাটতে কথায় কথায় কীভাবে জানি আমরা দুজনের মাঝে ঢুকে যাই, মোটামুটি একজন আরেকজনকে ভালোবেসে ফেলি, এরকম ফোনে কথাবার্তা বলতে বলতে। তো একদিন ফোনে কথাবার্তা বলে তো আমারে বলতেছে আমার সাথে দেখা করবেন, আমাদের এলাকাতে একটা মেলা হয়, ওই মেলাতে আসলে আপনার সাথে আমার দেখা হবে। আমি তখন বললাম হ্যাঁ যাবো, কেন যাবো না। পরে আমাকে মেলা ঠিকানা দেয়, আমি তখন ওই মেলাতে যাই, এবং গেলে ওর সাথে আমি সারাটা বিকেল মেলার বিভিন্ন দোকানে ঘুরে বেড়াই ওর হাত ধরে। আমার এত ভালো লাগে ভাই, বলে বোঝাতে পারবো না। আর ঈশিতা দেখতে এত বেশি সুন্দর ছিল, যেমনই লম্বা তেমনই হ্যাংলা ছিল, ফর্সা ছিল, মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল, চেহারার মধ্যে মায়ায় ভরা টুইটুম্বুর ছিল, যে কোনো ছেলে একবার ওর মুখের দিকে তাকালে মনে হয় প্রেমে পড়ে যাবে, এমন একটা অবস্থা। তো এমন করতে করতে পরে মেলাতে সারাদিন ঘুরলাম, এবং সন্ধ্যার পরে আমি তখন মেলা থেকে বাড়ির দিকে আসতেছি। তো আমার জীবনে ভাই কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আমি আমাদের গাড়ি থেকে নামার পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি হাঁটতেছি 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 হাঁটতেছি, মানে অনেক দূর পর্যন্ত চলে আসছি, তো আমাদের বাড়ি খুঁজে পাই না। মানে আমার জীবনে কখনোই এরকম হয়নি, এই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। আমি বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না, মানে বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না, রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত চলে আসি, রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পরে আশেপাশে কয়েকটা দোকান দেখতে পাই। পরে দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আমি অমুক গ্রামে যাবো, আমার গ্রামে যাবো বলি। তারপরে ভালো, ওই গ্রামটা আপনি পিছনে ফেলে আসছেন, এটা তো হচ্ছে সুদারামপুর। আমি বললাম সুদারামপুর? বলে হ্যাঁ। তো আমাদের গ্রাম থেকে, মানে নিমতলি থেকে সুদারামপুর অনেক দূরে। মানে আমি বললাম সুদারামপুর তো আমরা পায়ে হেঁটেও যাই না, রিক্সা দিয়ে যাই, বাইকে যাই, এত দূরে তো আর পায়ে হেঁটেও যাওয়া যায় না। পরে বলো ভাই এটা তো সুদারামপুর। পরে আমি বললাম, মানে আমি বুঝতে পারতেছিলাম না। পরে আমি বললাম ভাই আমার না মাথাটা ঘুরে যেতেছে, আমার একটু কেউ দিয়ে আসবেন। পরে এখান থেকে একটা রিক্সা ঠিক করা হয়, একটা রিক্সা দিয়ে একজন লোক আমাকে নিয়ে তখন হচ্ছে ওই আমাদের গ্রামে যায়। এবং আমাদের গ্রামে যাওয়ার পর আমি বাড়ি থেকে আসি, বাড়িতে আসার পরে আমার আব্বা মা, মানে আমার মাথা কেমন জানি ঘুরে যেতেছে, আমি গিয়ে শুয়ে পড়ছি। আম্মু বলতেছে কি রে খাবি না? আমি না, আমি খাবো না, আমার ভালো লাগতেছে না। আম্মু বলে কি কেন খাবি না কেন, কি হয়েছে তোর, ভালো লাগতেছে না কেন, কারণ কি? না আমার কিছুই ভালো লাগতেছে না, আমি খাবো না। আমি তখন শুয়ে পড়ছি, মানে ওই শরীরটা প্রচণ্ড ব্যথা করতেছে, এবং শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে আমি হঠাৎ করে আমার ভালোবাসার মানুষ ঈশিতাকে আমি স্বপ্নে দেখি, এবং স্বপ্নে দেখি ঈশিতা আমার কাছে আসে, এসে আমাকে বলে কেমন আছো তুমি? আমি বললাম ভালো আছি। বলে উঠো তোমার সাথে একটু কথা বলবো। আমার কাছে মনে হয় আমি নর্মালি উঠি, যখন আমাকে বলে আমি তোর সাথে কথা বলবো, আমি যখন নর্মালি উঠি বসার পরে আমি বললাম ঈশিতা তুমি এখানে কিভাবে আসলা? মানে আমার কাছে মনে হয় যেন এটা স্বপ্ন। পরে আমার বলে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারি, আমি ঈশিতা না, আমি ঈশিতার বান্ধবী। আমি বললাম ঈশিতার বান্ধবী? দেখতে যে একেবারে ঈশিতার মতো। বলে হ্যাঁ, আমার কথা ঈশিতা তোমাকে একবার বলেছিল, হয়তো তুমি ভুলে গেছো। দেখো আমি জানি তুমি মুসলিম, এবং তুমি মুসলিম ধর্মের একটা ছেলে, তুমি শ্যামল রায় সেজে আমার বান্ধবীকে ভালোবাসার ধোঁকা দিয়ে যাচ্ছ। আমার বান্ধবীর বয়স কম, হয়তো বুঝে না, ও তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছে। আমি অনেকভাবে ওকে চেষ্টা করেছি তোমার কাছ থেকে সরানোর জন্য, কিন্তু ও তোমার কাছ থেকে সরতে রাজি না। ওকে আমি তোমার কাছ থেকে সরাইতে পারি নাই, ও তোমাকে অনেকটা ভালোবেসে ফেলাইছে, এবং যার জন্য তোমাকে ছাড়তে পারতেছে না। তো আমি আমার বান্ধবীকে ডিরেক্টলি যদি এখন বলে দিই যে তুমি মুসলিম, তাহলে ও মনে অনেকটা কষ্ট পাবে। আমি আমার বান্ধবীকে কষ্ট দিতে চাই না। আমি চাই তুমি আস্তে আস্তে করে আমার বান্ধবীর সাথে সম্পর্ক ক্লোজ করে ফেলবা, তুমি আমার বান্ধবীর সাথে সম্পর্ক রাখবা না। যদি রাখো তাহলে তোমার বড্ড সমস্যা হবে। আমি বললাম আপনি কি? বলে আমি কি, এটা তুমি ঈশিতার মুখ থেকে শুনে নিও। এই কথা বলে ও তখন করলো কি, মানে হঠাৎ চলে গেছে। আমি তখন লাফ দিয়ে উঠে বলতেছি আপনি কি, জোরে জোরে বলতেছি। পরে জোরে জোরে বলার পরে কি ব্যাপার, কি এটা হতে পারে?
এবং এর পরের দিনে সকাল 7টা বাজে আমি তখন ঈশিতার বাবারে ফোন দিলাম এবং ফোন অন্য নাম্বারে কল দিলে পরে ঈশিতা এই কলটা তখন বেশি রিসিভ করতো, আমার মোবাইল ওই বেশি হাতে রাখতো। পরে রিসিভ করার পরে বললাম, ঈশিতা তোমার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি কী কথা? বললাম, ঈশিতা তুমি আমার আজ থেকে বেশ কয়েক মাস আগে ওই বিয়ে বাড়িতে বলেছিলে যে তুমি একজনকে অনেক ভালোবাসো, যার সাথে তোমার ছোটবেলা থেকে সম্পর্ক, এই কে? পরে আমার বলে, এই কথা আমি না বলতে পারবো না। আমি বললাম, দেখো ঈশিতা, আমি তোমাকে অনুরোধ করতেছি, আমার সাথে কালকে রাতে একটা ঘটনা ঘটছে, আমি এটা জানতে চাই কি। আমাকে বল, আমি এখন বলবো না, আমি স্কুলে যাই, স্কুল থেকে এসে তোমার ফোন করবো। আমি বললাম, তুমি আমার বলে না, আমি এখন বলতে পারবো না। এই বলে তখন চলে যায়, মানে ফোনটা কিন্তু চলে যায়, স্কুলে চলে যায়। আর আমি সারাটা দিন খেলে অপেক্ষা করে ও আসুক এবং আসলেও আমাকে কি বলবে, মানে আমি এটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি যে আসলে কি ঘটনা, কি আমি ওর মুখ থেকে শুনবো। এবং একটা পর্যায়ে যখন স্কুল থেকে আসে এবং স্কুল থেকে এসে বিকাল প্রায় 5টার দিকে আমাকে ফোন দেয়, ওই চাচি আমার নাম্বারে ফোন করে এবং ফোন করলে ওই চাচিমা তখন ফোনটা রিসিভ করে আমার আইনে দিয়ে যায়। পরে আমি কথা বলি, আমি বললাম, ঈশিতা আমাকে সত্যি কথা বলো যে এটা কি এবং কার সাথে তোমার এরকম ঘনিষ্ঠ সম্পর্ক, এবং আমাকে প্লিজ এটা একটু ক্লিয়ারলি বলো, আমি এই বিষয়টা শুনতে চাই। ও আমাকে বলে, দেখো ও আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী, ও আমাদের ধর্মেরই একটা মেয়ে, কিন্তু ও মানুষ না, ও একটা পরী। আমি বললাম, পরী? এটা তুমি কি বলো, পরীর সাথে তোমার সম্পর্ক? বলে, আমি তোমাকে বললাম না ছোটবেলা থেকে ওর সাথে আমার সম্পর্ক আছে। তো আমি জানি এটা সম্ভবত তুমি পলাশ ভাইয়ের কাছ থেকে শুনছো অথবা কেউ তোমাকে বলে দিছে, কিন্তু দেখো আমার এই বান্ধবীটা আমার কোনো ক্ষতি করে না, ও আমার সাথে আসে ভালোভাবে, আমার সাথে আসে, আমার সাথে মাঝে মাঝে দেখা করে, আমাকে খাবার দেয়, আমাকে খাবার খাওয়ায়, আমার সাথে ওর ঘনিষ্ঠ একটা সম্পর্ক। ওর সাথে কিন্তু আমার খারাপ কোনো সম্পর্ক, বা ও কিন্তু খারাপ না। তুমি কারো কথা শুনে আবার আমাকে ভুল বুঝো না, ও আমার অনেক ভালো একটা বান্ধবী। আমাকে বলছে আমার বিয়ের সময় আমাকে অনেক স্বর্ণগয়না গিফট করো, আমাকে এটাও বলছে। এবার ঈশিতা, তার মানে তুমি একটা পরীর সাথে তোমার রিলেশন? বলে, হ্যাঁ, একটা মেয়ে পড়ি। তুমি যদি কোনোদিন আমার সাথে দেখা করতে আসো তাহলে আমি ওরা ডাকলে ও আসবে। আমি জানি না তুমি ওকে দেখতে পাও কিনা, বাট আমি ওকে দেখতে পাই। আর আমি আমার অনেক বান্ধবীকে ওকে দেখানোর চেষ্টা করছি, আমার অনেক বান্ধবীরা দেখে না, বাট আমি ওকে স্পষ্ট দেখি। পরে অনেক ছোটোবেলা থেকে ওর সাথে আমার সম্পর্ক, আমরা দুজনে খুব ঘনিষ্ঠ বান্ধবী। এবার ঈশিতা, ঠিক আছে, আমি রাখি, তোর সাথে পরে কথা বলবো। এইভাবে আমি তখন লাইনটা কেটে দিয়ে চিন্তা করতেছিলাম যে কী করা যায়। মানে আমি তো মুসলিম, এটা তো ওই পরীটা জানে, এবং এই পরীটা যদি ঈশিতাকে বলে দেয় তাহলে তো আমি ঈশিতার কাছে যেতে পারবো না, বা ঈশিতার সাথে আমার সম্পর্ক আর থাকবে না। আর ওই মুহূর্তটা আমি ঈশিতাকে এত ভালোবাসতাম যে আমি যদি ঈশিতাকে হারাই তাহলে ভাই আমি মরে যাব, আমাকে কেউ বাঁচাতে পারবে না, মানে আমি ওকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সন্ধ্যা হয়ে গেল, আমার ভালো লাগতেছে না। পরে আমার বন্ধু পলাশের বাড়িতে গেলাম, গিয়া পলাশের সাথে বসে আড্ডা মারলাম অনেকক্ষণ ধরে। রাত 10টার দিকে তখন বাসায় আসছি। বাসায় আসার পর চিন্তা করতেছিলাম যে কি করা যায়, মানে কীভাবে কী করবো, মানে বুঝতে পারতেছি না। এর পরের দিন আবারও সকালবেলা আমি ঈশিতার সাথে ফোনে কথা বলি এবং আমি বলি, ঈশিতা তুমি কি আমাকে বেশি ভালোবাসো না ওই পরীটাকে বেশি ভালোবাসো? এমনি বলতেছি, মানে আমার এই কথা বলার পর বলে, তোমাকে বেশি ভালোবাসি। আমি তাই, তুমি পরীটাকে ভুলে যাও। আমাকে বলে, ধুরো, আমি ভুলতে চাইলেই কেউ আমাকে ভুলে যাবে নাকি? ও আমার সাথেই থাকবে, ও আমাকে কখনো ভুলবে না। আমি বললাম, এটা কোনো কথা হইলো? অ্যান্ড এই দিনও আমি ওর সাথে অনেকক্ষণ কথাবার্তা বলি। দুপুরবেলা আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে আমি একটা কবিরাজের কাছে যাই এবং এই বিষয়টা নিয়ে আমি একটা কবিরাজের সাথে কথা বলি। যেহেতু জিন পরি সম্বন্ধে কবিরাজটাই ভালো বুঝে, তাহলে একটা কবিরাজের সাথে কথা বলি, তাহলে ওই কবিরাজটাই আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবে যে কী করা যায়। পরে আমি কবিরাজের শরণাপন্ন হলাম এবং হলাম পরে ওই দিনে বিকালবেলা একটা কবিরাজের কাছে গেছি আমাদের এলাকাতে। উনি অনেক ভালো মাপের, অনেক বড় মাপের একজন কবিরাজ, এবং ওনার কাছে গিয়ে আমি তখন পুরো বিষয়টা খুলে বললাম যে এই ঘটনা আমার সাথে ঘটতেছে। উনি সম্পূর্ণ ঘটনাটা শুনে আমাকে বললো যে ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমাকে 1 ঘন্টা পরে জানাবো। মানে 1 ঘন্টার মধ্যে উনি কী করে আমি জানি না, উনি চালান দেয়, মানে জিন চালান করে উনি বলতে পারে। 1 ঘন্টা পর উনি এসে আমাকে বলতেছে যে দেখো সেলিম, তোমার যে মেয়েটার কথা বলছো, মেয়েটা বর্ণনা দিল আমাকে এরকম এরকম। আমি বললাম হ্যাঁ। পরে বলে, এই মেয়েটাকে তুমি ভুলে যাও, এই মেয়েটার সাথে যে পরীটা আছে ওই পরীটা অনেক পাওয়ারফুল পরী, অনেক ক্ষমতাধর। ওই পরীটার সাথে আমিও পারবো না, কোনো তান্ত্রিকও পারবে না। আর ওই পরীটা তোমার উপর অনেক রেগে আছে, এখন যে আমার কাছে আসছো এটাতেও কিন্তু সে খুব রাগ করে আছে। তা তুমি এখান থেকে চলে যাও, তুমি আর আমার কাছে আইসো না, এই বিষয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি তখন বললাম, কবিরাজ সাহেব, এটা আপনি কী বলেন? আপনি এত বড় মাপের একজন কবিরাজ, সবাই আপনাকে জানে শুনে বুঝে, তা আপনি আমাকে কোনো সাহায্য করতে পারবেন না? উনি আমাকে বলেছেন আমার দ্বারাই সম্ভব না। আমি আমার এখান থেকে চলে আসি এবং চলে আসার পরে এই 3-4 দিন পরে আমি আরেকটা কবিরাজের সন্ধান পাই আমাদের এলাকাতেই। এবার আমি ওই কবিরাজের কাছে যাই এবং ওই কবিরাজের কাছে গিয়ে আমি পুরো ঘটনাটা বিস্তারিত খুলে বলি। বলার পরে ওই কবিরাজ আমাকে বলতেছে যে দেখো, আমি তোমাকে এইটা করতে পারবো, আমি তোমাকে একটা তাবিজ বানিয়ে দিতে পারবো,
ওই তাবিজটা তুমি তোমার গার্লফ্রেন্ড ঈশিতার শরীরে পরাই দিবা, এবং যদি ওই তাবিজটা ঈশিতার শরীরে থাকে তাহলে ওই পরীটা আর কখনো ঈশিতার আশেপাশে আসতে পারবে না, এবং এরপরে আর ঈশিতাকে উল্টা পাল্টাও বুঝাতে পারবে না। তুমি এটা করো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এটা করবো। এবং এই কথা বলার পরে আমি তখন কী করলাম, মানে মানে ঈশিতাকে আমি ফোনে বোঝাচ্ছিলাম যে তোমাকে আমি একটা তাবিজ দেবো, তুমি তাবিজটা পড়বা, ওই জিনটা তোমার কাছে আসবে না, এবং ওই পরীটা তোমার কাছে আসে আমার খারাপ লাগে যদি তোমাকে কখনো নিয়ে যায়। এগুলোকে আমি ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছি। ও তখন আমাকে বলেছে যে না না না, তুমি এটা কী বলতেছো, ওই কখনই আমার কোনো ক্ষতি করবে না, ও আমাকে অসম্ভব রকমের ভালোবাসে। আর তুমি এটা কী বলো যে না না না, ওই রকম না, আমি কেন তাবিজ পড়বো, আমি জীবনে কখনো তাবিজ পড়ি নাই। আর আমার আব্বা আম্মু বিষয়টা জানে, এটা সবাই জানে, আমাদের এলাকারও সব মানুষরা জানে, ও আমার কোনো ক্ষতি করবে না, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না প্লিজ। আমি বললাম ঈশিতা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তোমার কাছে অনুরোধ করে বলতেছি, মেহেরবানি করে তুমি আমার কথাটা শোনো, তুমি আমার একটা তাবিজ নিয়ে যাও, তাবিজটা পড়ো। না, ও পড়বে না পড়বে না। একদিন আমি বললাম যে আমি তোমাদের স্কুলের সামনে আজকে ছুটির পরে থাকবো, তুমি আমার সাথে দেখা করবা। এবং আমি ওদের স্কুলের সামনে ছিলাম, স্কুল ছুটি হলো, আমার সাথে দেখা করলো। দেখা করে বলতেছে কি বলতেছো, আমি বললাম তাবিজটা পড়ো। ও বলে দেখো আমি তাবিজটা পড়তে পারবো না। দুইটা তাবিজ আমাকে দেয় কবিরাজে, একটা তাবিজ আমি পড়ি আর একটা তাবিজ ঈশিতা পড়ে। কিন্তু ও পড়তে চায় না, একরকম জোর করে হাতের মধ্যে আমি তাবিজটা পড়াই দিই, এবং তাবিজটা পড়াই দিয়া আমি বললাম খবরদার, আমার অনুমতি ছাড়া এই তাবিজ কিন্তু তুমি খুলবা না। ও আমাকে বলো আচ্ছা ঠিক আছে, আমি খুলবো না। এই কথা বলার পরে তাবিজটা আমাকে পড়াই দিই, এবং তাবিজটা পড়াই দিয়ে আমি তখন নিশ্চিন্তে আলহামদুলিল্লাহ বলে আমি তখন বাড়ি থেকে চলে গেলাম। মানে আমার বাড়িতে আমি চলে গেছি গিয়া এভাবে 3-4 দিন কেটে যায়, কোনো সমস্যা নাই। ওর সাথে আমার সম্পর্ক অনেক ভালো, আর ওই পরিটাও কোনো ঝামেলা করতে পারে না। এভাবে 3-4 দিন কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখলাম, মানে কিছুদিন পরে, মানে এই ঘটনার মানে তাবিজ পড়ানোর প্রায় 3-4 দিনের পরে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে, মানে ঈশিতা আমাকে বলে যে শ্যামল, আমি কিন্তু তোমাদের বাড়িতে ঘুরতে যাব। আমাকে এটা বলে। আমি বললাম মানে হঠাৎ করে 3-4 দিন পরে, আমি বললাম আমাদের বাড়িতে তুমি ঘুরতে আসবা, তোমার আব্বা কি তোমাকে আস্ত রাখবে এত দূরে? বলে আমি আমার একটা বান্ধবীকে নিয়ে যাব, আমার একটা বান্ধবীকে নিয়ে যাবো সাথে, আমি আর আমার বান্ধবী মিলে তোমাদের বাড়িতে থাকবো, আমাকে রাখবা না? আমি বললাম রাখবো, সমস্যা নাই, কিন্তু আমাদের বাড়িতে হঠাৎ করে আসলে বলে তোমার বোন আছে না, তোমার বোনের বান্ধবী সেজে যাব। আর আমাদের ধর্ম তো তুমি তো হিন্দু, তুমিও তো জানো, তো এটা আসলে কোনো বিষয় না, আমি আত্মীয় হয়ে আত্মীয়র বাড়িতে যেতেই পারি। আমি বললাম না, তুমি যেতে পারো, এটা তো আমি জানি, তুমি চাইলেই আসতে পারো, এটা তো কোনো বিষয় না, কিন্তু তুমি যে আসবা মানে আমার কাছে জানি কেমন কেমন লাগতেছে। ও আমাকে বলে কেন, কেমন 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 লাগতেছে, কেন কেমন কেমন লাগার কারণ কি? আমি বললাম আমি জানি না কেন আমার কাছে কেমন যেন একটু আনিজে লাগতেছে, তুমি আসবা, আমি তোমার কি খাওয়াবো, কোথায় রাখবো? ও আমাকে বলে বারে, আমি তো আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, শ্বশুর বাড়ি মানে তো নিজের বাড়ি, সো আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি আসবো, তুমি আমাকে আসতে বলো, মানে আমাকে আসার ঠিকানা দাও। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোকে বলবো। এখন আমি খুব বিপদে পড়ে যাচ্ছি, কী করবো বুঝতে পারতেছিলাম না। এর পরের দিন কি আমি তখন পলাশের হাতে পায়ে ধরলাম, হাতে পায়ে ধরে বলতেছি বন্ধু রে, তুই তো আমার ঘনিষ্ঠ বন্ধু, তোর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে, এবং আমি জানি আমাকে এই মহা বিপদ থেকে তুই ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বন্ধু, তোর হাতে পায়ে ধরে অনুরোধ করে তুই আমার এই বিপদ থেকে বাঁচা। ও আমার বলে বিপদ, কিসের বিপদ? আমি বললাম দেখ এই ঘটনা, এবার আমি ওকে শুরু থেকে শেষ পর্যন্ত ওই পরি থেকে শুরু করে যা আছে সব কিছু আমি বলে দিছি। এবং সব কিছু বলে দেওয়ার পরে ও তখন মাথায় হাত দিয়ে বসে আমার বলে কি করলি তুই এটা, মানে এটা কিভাবে সম্ভব? আমি বললাম হ্যাঁ বন্ধু, আমি তো এরকম ঘটনা করে ফেলছি, এবং ঘটনাচক্রে এখন এটা এই পর্যন্ত চলে আসছে, আমি কি করবো আমি এটা বুঝতে পারতেছিলাম না, তার জন্য যার জন্য আমি তোর কাছে আসছি, এখন তুই আমাকে একটা ভালো আইডিয়া দে বন্ধু, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। ও আমাকে বলে দেখ বন্ধু, এই কাজটা তুই ভালো করস নাই, আমরা দুজনে ভালো বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু এখন আমি কি করবো, তুই এরকম একটা কাজ করে বসলি, মানে আমার তো মাথায় কিছুই আসতেছে না। আচ্ছা ঠিক আছে, এরপরেও আমি দেখি কি করা যায়। এরকম করেও আমাকে 2-3 দিন ঘুরায়, কিন্তু আমাকে 2-3 দিনের কোনো মানে সঠিক কোনো কিছু বলে না যে আমার তুই এই বাড়িতে আসবি বা ওই বাড়িতে আসবি, তোরা এখানে নিয়ে যাবো ওইখানে নিয়ে যাবো, এগুলো কোনো কিছুই বলে না। ও জাস্ট আমাকে 1-2 দিন করে এরকম ঘুরাচ্ছে। আর এদিক দিয়ে ঈশিতা আমাকে প্রচুর প্রেশার দিতেছে যে শ্যামল, আমি তোমাদের বাসায় যাব, আমি তোমাদের বাড়িতে যাব, প্লিজ তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও, এই সেই বলে। বাট আমি ভাই কোনো কিছু করতে পারলাম না। এভাবে টোটাল প্রায় 9-10 দিনের মতো কেটে গেল, এবং 9-10 দিনের মাথায় একদিন হঠাৎ করে, মানে আমি ওকে যেই ঠিকানা দিয়েছিলাম আর কি আমাদের এলাকাতে, ওই ঠিকানা অনুযায়ী চলে আসছে ওর আব্বার কাছ থেকে মোবাইল নিয়ে সকালবেলা। এবং আইসা আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমি অমুক জায়গায় আছি তোমাদের গ্রামের, তুমি আমাকে এসে নিয়ে যাও, মানে আমাদের বাজারের ঠিকানা বললো। আমি বললাম তুমি এখানে কেন আসছো? ও বলে আসছি তুমি দেখার জন্য, আমি কিন্তু পলাশ ভাইদের বাড়িতে যাবো। আমি বললাম দেখো, পলাশ ভাইদের বাড়িতে তুমি যাও না, অ্যান্ড তুমি প্লিজ এরকমটা করো না, পরে তোমাদের বাড়ি কোথায় বলো, ঠিকানা দাও, পলাশ বাড়িতে গেলেই তোমার বাড়িতে যেতে পারবো, তাই না? পরে আমি বললাম ঈশিতা ঠিক আছে তুমি চলে যাও,
আমি রাতের বেলায় তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো। ও আমাকে বলে, বুঝিয়ে বলার কিছু প্রয়োজন নাই, আমি সব কিছুই জানি। আমি বললাম, মানি তুমি কি জানো? ও বলে, আমি জানি তোমার নাম হচ্ছে সেলিম, তুমি একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলে, তুমি আমাকে ধোকা দিয়েছো, আমার সাথে বেইমানি করেছো, আমার সাথে প্রতারণা করেছো, তো আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, এটা মনে রাখো। তো তোমার বিচার ভগবান করবে। এটা বললো তখন আমার লাইনটা কেটে যায় এবং আমার ওই নাম্বারটাই ও ব্লক করে দেয়, দিয়ে ওখান থেকে চলে যায়। আমি তখন শিওর হয়ে যাই যে আমার বন্ধু সেলিম, মানে আমার বন্ধু পলাশ ছাড়া এই কাজটা আর কেউ করে নাই। এবং রেগে খেয়ে আমি তখন ওই দিন দুপুরবেলা পলাশের মানে খেলার মাঠে পাই, এবং পাওয়ার পরে যে ক্রিকেট খেলে বলা মানে যে ক্রিকেটের ব্যাট, মানে আমার মাথায় এত গরম হয়ে যায় যে ও আমার সাথে এত বড় বেমানিটা কেন করলো। আমি বিশ্বাস করে ওরা আমি সব কথা বললাম, আর ও আমার এই বিশ্বাসটা ভেঙে আমি সব কিছু বলে দিচ্ছে। আমি গিয়ে ওরা ব্যাট দিয়া মানে পিটে দিতে শুরু করি। ও আমার বলে, আরে আমার মারতেছিস কেন? আমি বললাম, মারবো না, তোরে আমি বিশ্বাস করে বন্ধু হিসাবে কয়েকটা কথা বললাম, আর তুই ঈশিতার কাছে সব সত্য কথা বলে দিলি, তুই আমার এরকম বন্ধু? ও আমারে বলে, দেখ আমি ঈশিতাকে কিছুই বলি না, ঈশিতার সাথে আমার কোনো কথাই হয় নাই। আমি বললাম, কথা যদি নাই হবে তাই ঈশিতা জানলো কেমন করে? এমনভাবে আমাকে পিটিয়েছি, মারতেছে, এবং মারতে মারতে আমি ওর ওইখানে প্রায় ওর মাথা ফাটাই ফেলি। এইরকম একটা অবস্থার ভিতরে তখন সবাই আমাকে ধরে এবং আমার কাছ থেকে ওকে ছাড়ে। এই অবস্থায় এই আমার বন্ধু পলাশের বাবা তখন পলাশকে নিয়ে ডিরেক্টলি থানা থেকে আমার নামে একটা মামলা দায়ের করে দেয়, এবং সেই মামলা খেয়ে আমি তখন মানে বুঝতে পারতেছিলাম না আমি কি করবো। এমনভাবে মামলা করে মানে হাফ মার্ডারের মামলা হয়েছে আমার নামে। তখন আমার অবস্থা খারাপ হয়েছে। আমি তখন ওইখান থেকে, আমাদের এলাকাতে বর্ডার ছিল, ইন্ডিয়ার বর্ডার ছিল, আমি তখন ওইখান থেকে ভয় পেয়ে মানে মামলার ভয়ে আমি তখন ওই বর্ডার ক্রস করে অন্য দিকে চলে আসি। মানে এই বর্ডারটা ক্রস করে আমি আরেকটা দিকে চলে যাই, এবং আরেকটা মানে ইন্ডিয়ার ভিতরে ঢুকে যায়। এবং ইন্ডিয়ার ভিতরে ঢোকার পরে ওইখানে কিছু বৌদ্ধদের মানে সাকমাদের বাড়ি ছিল, মানে পাহাড়িদের বাড়ি ছিল। ওই পাহাড়িদের বাড়িতে আমি 1 দিন 2 দিন 3 দিন করে থাকি। আর আমি আর আমার এলাকাতে যাই না, কারণ আমি এলাকাতে গেলে আমি ধরা খেয়ে যাব, আমাকে মারবে। আমি তখন একটা মানে হিন্দু মন্দিরের ওখানে আমি তখন বসতাম, ওই মন্দিরের ওখানে থাকতাম, এবং ওইখানে আমি ঘোরাফেরা করতাম। এমন করতে করতে আমি হঠাৎ করে ওই মন্দিরে গিয়ে আমি আমার নাম পরিবর্তন করি। যেহেতু আমি হিন্দু ধর্মের অনেক কিছুই জানতাম, হিন্দুদের সমস্ত কিছু আমার জানা ছিল, যার জন্য আমি ওই মানে মন্দিরে গিয়ে আমি তখন বললাম যে আমার নাম শ্যামল, এবং আমি একটা কাজের সন্ধান চাই, হিন্দু ছেলে। হিন্দু পরিচয় দিয়ে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি ওই হিন্দু মন্দিরে চাকরি পর্যন্ত নিয়ে নিই। মানে হিন্দু পরিচয় দিয়ে ওই মন্দিরে ক্লিনারের চাকরি আমি নেই। এরপরে ওই মন্দিরে আমি ক্লিনারের চাকরি করতেছি। মানে বড় অদ্ভুত বিষয়, কেউ কিন্তু জানে না, মানে কেউই জানে না যে আমি মুসলিম, আমি মূলত মুসলমান, এটা কিন্তু কেউই জানে না। এবং আমি ওই হিন্দু মন্দিরে চাকরি করতেছি, ভালোভাবেই চলতেছি, বেতন পাচ্ছি, খাচ্ছি যাচ্ছি, ঘুরতেছি। এমন করে করে প্রায় 4 থেকে 5 মাসের মতো আমি হিন্দু মন্দিরে চাকরি করি। এবং শুধু চাকরিও করি না, আমি বরাবর ওখানে পূজা দিই। মানে হিন্দুদের ধর্মের যে ধর্মীয় যে পূজাগুলো আছে, আমি পূজাগুলো করতাম, ওই ধর্মীয় কাজগুলো করতাম। মানে ধর্মের সমস্ত কিছুর সাথে আমি তখন সুর মিলিয়ে তাল মিলিয়ে চলতে থাকি। এমন করতে করতে হঠাৎ করে একটা সময় হলো কি, ওইখানে দেবতা ঠাকুর বলে একজন লোক আছে, মানে উনি ঠাকুর আর কি, দেবতা ঠাকুর বলে। ওই দেবদা ঠাকুর তখন ওই মন্দিরে হঠাৎ করে আসে, এবং উনি ওখানে 15 দিনের মতো থাকবে। এবং তিনি যথেষ্ট পরিমাণের মানে ওই তান্ত্রিক কবিরাজ টাইপের একজন লোক আর কি, মানে উনি জিন ভূত নিয়ে খেলা করে। এবং ওই লোকটা যখন এই মন্দিরে আসে তখন আমার মনের ভিতর ভয় ঢুকে যায়। মানে ভয় ঢুকে যায় এটা ভেবে যে এই যে উনি যে এখানে এই জায়গায় আসলো, না জানি উনি সব কিছু জেনে যায়, না জানি উনি যদি জেনে যায় আমি মুসলিম, যেরকম হচ্ছে আপনার ঈশিতার সাথে যে পরীটা ছিল, ওই পরীটা ঈশিতাকে বলে দিল আমি মুসলমান, এরকমভাবে যদি ওই দেবতা ঠাকুরের সাথে যারা আছে তারা যদি বলে দেয় যে আমি মুসলিম, তাহলে তো আমাকে মন্দির থেকে পিটিয়ে বের করে দিবে। তো এই ভয়ে আমি তখন ওনার সামনে যাইতাম না। এমন করতে করতে উনি একদিন আমাকে দেখে আমাকে ডাকে আমাকে বলে যে ওনার কিছু কাপড় থাকে, আমাকে বলে যে শোনো আমার এই কাপড়গুলো একটু ধুয়ে দাও, এটা আমাকে বললে পরে আমি ওনার কাপড়গুলো ধুয়ে ভালো করে শুকে এবং স্ত্রী করে দিই। আমি তো মন্দিরে থাকি, স্ত্রী করে দিই। এবং ওনার কাছে দেওয়ার পরে উনি আমাকে অনেক আদর করে আমাকে কাছে টেনে আমাকে কপালে চুমো দেয়। আমার নাম জিজ্ঞেস করলো, আমার নাম শ্যামল। পরে আমাকে বলে, শ্যামল তুমি আমার সাথে থেকো, তোমার আমার অনেক ভালো লাগে। এই কথা বলি উনি তখন আমার সাথে মানে ওনার সাথে আমাকে তখন রাখে। মানে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যার ভয়ে আমি মন্দিরে পালিয়ে বেড়াতাম, এখন সেই মানুষটাই আমাকে ওনার শিষ্য বানিয়ে নেয়। এরপরে আমার সাথে উনি থাকলে পরে উনি তখন রাতের বেলা, আমি প্রত্যেক দিন দেখতাম রাত 2টা বাজে আমাকে বলতো যে শ্যামল তুমি আমার জন্য আগরবাতি আনো, আমার জন্য হচ্ছে এবং বিভিন্ন গোলাপ জল এবং কিছু গোলাপের পাপড়ি আনো, এগুলো বলতো। এগুলো বলে মন্দিরের একটা কর্নার যেত, মন্দিরের একটা কর্নারের মধ্যে গিয়ে উনি তখন একটা আগরবাতি জ্বালাতো, এবং ওই গোলাপ জলের পানির ভিতরে উনি আপনার ওই যে ফুলগুলা, আপনার গোলাপ ফুলগুলা ছিটিয়ে দিত, এবং ছিটিয়ে দিয়ে উনি ওখানে কি জানি কি করতো উনি অনেকক্ষণ ধরে।
পরে আমি চিন্তা করতাম যে আমি বললাম যে ঠাকুর আপনি এখানে কী করেন, মানে ওখানে বসে বসে আপনি এরকম মানে কী করেন? বলে আমি পূজা দিই। তাই আমি বললাম পূজার তো এরকম কোনো নিয়ম বা নীতি আমি শুনি নাই, আপনি এরকমভাবে কিসের পূজা দেন? উনি বলে শয়তানের পূজা। আমি বললাম শয়তানের পূজা, আমি না আপনার কথা বুঝি না। উনি বলে আমি অদৃশ্যের পূজা করি, এরকম এরকম। তখন উনি জানতে বলে যে উনি জিনের উপাসনা করে, এমন একটা বিষয় আমাকে বললো। তো আমি তখন ওনার সাথে একটু মোটামুটি অনেকটা ফ্রি হয়ে যায়। অনেকটা ফ্রি হয়ে যাওয়ার পরে আমি বললাম দেবতা ঠাকুর, আমার অনেক ইচ্ছা আছে যে এই জিনিসগুলো সম্বন্ধে জানার বা এই জিনিসগুলো বোঝার আমার একটা মানে ইচ্ছা আছে, যে আমি এই জিনিসগুলো একটু শিখতে চাই, মানে আমার শিখার একটু ইচ্ছা আমার মনে জাগলো। পরে উনি আমাকে বলে এগুলো যে তুমি শিখবা, এটা তো কোনো ভয়ানক কাজ, এটা তো মানে যে কেউ শিখতে পারে না, এবং এটা পরিশেষে একটা বিপদ বয়ে আনতে পারে। আমি বললাম যাই হোক, যেটাই হোক বা যত বিপদে হোক, আমি এটা শিখতে চাই, আপনি আমাকে এটা শিখাবেন, আমি এটা শিখবো। পরে আমার বলা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এরকম করেই বলতেছো, ওকে ফাইন, সমস্যা নাই, আমি তোমাকে শিখাবো। তাই ওনার সাথে তখন আমার কথাবার্তা হওয়ার পরে উনি তখন আমাকে ওই মাঝরাতে ওই তখন আমাকে ঘুম থেকে উঠে মন্দিরের, মানে একটা পাহাড়ের উপরে মন্দিরটা ছিল, একটা বড় পাহাড়ের উপরে নির্গম একটা জায়গায় মন্দিরটা, ওই মন্দিরের কর্নারের উপরে উনি আমাকে নিয়ে বসতো। চারদিকে শুধু মানে মেঘেরা উড়ে বেড়াতো, এমন এক মনোমুগ্ধকর পরিবেশে উনি তখন আমাকে নিয়ে এই পূজার আসনে বসে যেত, এবং পূজার আসনে বসে উনি তখন ওনার মতো করে উপাসনা করতে থাকতো এবং আমাকে এগুলো শিখাইতো, এবং আমি তখন এগুলো শিখতাম। এরকম করতে 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 একটা পর্যায়ে আমি মোটামুটি ওনাদের যে জিনিসগুলো, ওনাদের মানে যেই মানে বিষয়গুলো আছে, আয়ত্তের যে বিষয়গুলো আছে, এগুলো আমি পরিপূর্ণভাবে সব কিছু আমার আয়ত্তে নিয়ে আসি, মানে আমি সব কিছুই বুঝে যাই। আমার এই জিনিসগুলো শিখতে খুব বেশি সময় লাগে না, একেবারে অল্প সময়ের মধ্যে আমি পুরো জিনিসটাকে আমার নিজের কাপসারে করে ফেলি, এবং যখন পুরোটা জিনিস আমি মোটামুটি ভালোভাবে বুঝে যাই, উনি তখন আমাকে মানে আমাকে আদর করে, আরও যত্ন করে। এইভাবে উনি 15 দিন থাকার কথা বলে ওখানে প্রায় 1.5 মাসের মতো থাকে, এবং ওই 1.5 মাসের মধ্যে জিন হাজির করা, জিনদের সাথে কথা বলা, জিনদেরকে দেখা, এবং এই জিনিসগুলোর মধ্যে যা যা প্রয়োজন উনি আমাকে সব কিছু মোটামুটি উনি আমাকে একজন ভালো কবিরাজ বা তান্ত্রিক ওখানে তৈরি করে উনি তখন চলে যায়। এবং উনি চলে যাওয়ার পরে আমি তখন বিভিন্ন মানুষদের ওখানে কাজও করতাম। অনেকে ধরেন জিনে ধরছে, ভূতে ধরছে, বা অনেক শারীরিক অনেক সমস্যা থাকে, আমি জিনিসগুলো সমাধান করতাম, বিভিন্ন ধরনের তান্ত্রিকের কাজ করতাম ওই মন্দিরে বসে। দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো আমি মন্দিরে কাজ করি, এবং ওই 1.5 বছরে আমি মোটামুটিভাবে অনেক কিছু শিখে যাই। মানে কবিরাজের পুরো বিষয়টা আমি তখন ওখানে শিখে যাই। ওখানেই বসে বসে আমি তখন এই তান্ত্রিকের কাজগুলো করতে থাকি, এবং 2-2.5 বছর পরে আমার তখন আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। আমার মায়ের জন্য খারাপ লাগে, আমি মায়ের জন্য কান্নাকাটি করি, এবং একটা পর্যায়ে আমি আমার আম্মুর সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসি। এবং বাংলাদেশে আসলে পরে আমি তখন মানে হিন্দুর পোশাক ছেড়ে মুসলিমের পোশাক পরে আমার বাড়িতে আসি। আম্মু আব্বুর সাথে মিশে তখন ওই মামলাটা উঠে যায়। মামলা উঠে ফেলে অনেক পরে, মামলা উঠানোর পরে একদিন বাজারে আমার ওই বন্ধু, তখন কিন্তু আমি ওই পূজাগুলো আর করি না, আমার বাড়িতে আসছি, বাড়িতে ওভাবেই পড়ে আসি, তান্ত্রিকের কাজগুলো আপাতত বন্ধ রাখছে, আস্তে আস্তে আবার শুরু করবো, প্ল্যানিং আছে আমার বাড়িতে আমার এগুলো শুরু করবো, আমি এরকম একটা ইচ্ছা আছে। একদিন বাজারে গেলে পরে আমার ওই বন্ধু পলাশের সাথে আমার তখন দেখা হয়েছে। পরে পলাশ নিজে আমার ডাক দিল যে দোস্ত এদিকে আয়, আমাকে ডাক দিছে। যাওয়ার পর আমি ওর কাছে গেলাম, যাওয়ার পর আমার বলে যে দোস্ত আমার আব্বা তোর নামে মামলা দিছে, শুনে আমার কাছে অনেকটা খারাপ লাগছে, তা আসলে কি বলবো, তুই আমার সাথে এরকমটা কেন করলি, আমারে কেন মারলিস? ও আমারে বলতেছে। এখন দেখ এই 2-3 বছর আগের কথা এখন আর বলতে চাই না, আর এই বিষয় নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। ও আমারে বলে যে না, তোর কাছে আমার অনুরোধ, তুই আমাকে জাস্ট বলে যা যে তুই আমাকে কেন মারলি, আমাকে যে তুই মারলি, ব্যাট দিয়ে পিটাইলি, আমার অপরাধটা কী ছিল? আমি বলি অপরাধটা কী ছিল এটা আমার চেয়ে তুই ভালো করে জানিস। ও বলে হ্যাঁ জানি বলেই তুই আমার সাথে কথা বলিস না, কিন্তু তোরে দেখে আমি এখানে ডাক দিছি, জানি বলেই কিন্তু ডাক দিছি। আমি বললাম তো তাহলে তো জানিসই, তাহলে আর কি? বলে না বন্ধু, তোর জানার মাঝে অনেক ভুল আছে, তুই মনে করতেছিস ঈশিতা আমাদের এলাকাতে আসছে এবং আমি ঈশিতাকে সব কিছু বলে দিছি, এটা না? আমি বললাম হ্যাঁ এটাই তো। ও বলে আসলে এটা না, ঈশিতা আমাদের এলাকাতে আসছে ঠিক আছে, কিন্তু ঈশিতা আমাদের বাড়িতে আসে নাই, আর ঈশিতা আমার সাথে ফোনেও কোনো কথা বলে নাই। তুই যে মনে করছস ঈশিতা এটা করছে ওইটা করছে, ঈশিতা এগুলো কীভাবে জানছে? তুই কি জানতি না ঈশিতার সাথে একটা পরী থাকে, একটা পরী আছে ঈশিতার সাথে? আমি বললাম হ্যাঁ এটা তো জানতাম। বলে হ্যাঁ ওই পরীটাই ঈশিতাকে সব কিছু বলে দিছে। আমি বললাম ধুর বেটা, আমি ঈশিতার হাতে তাবিজ পরাই দিয়ে আসছিলাম, এবং ঈশিতা ওই তাবিজ না করলে পরী কখনোই ঈশিতার কাছে আসবে না। ও তখন আমাকে বলে আরে আমার বোকা বন্ধু, তাহলে শোন, ঈশিতা ওই তাবিজটা খুলে ফেলে। ঈশিতা তার ওই বান্ধবীটাকে প্রচণ্ড রকমের মিস করতে থাকে, অনেক মিস করতে থাকে, এবং ওই মিস করা থেকে ঈশিতা একটা সময় হাতের ওই তাবিজটা খুলে ফেলে,
এবং হাতের ওই তাবিজটা খুলে ফেলার পরে দেন ঈশিতার কাছে ওই পরীটা তখন আসে এবং এসে সমস্ত সত্য ঘটনাগুলো ঈশিতাকে জানিয়ে দেয়। এবং জানিয়ে দেওয়ার পরেই ঈশিতা তোকে আস্তে আস্তে করে ফোন দিয়ে তোর কাছ থেকে ডিটেলস জানার চেষ্টা করে, তোর বাড়িতে যাওয়ার চেষ্টা করে, তোর ঘরে যাওয়ার চেষ্টা করে। এগুলো ঈশিতা কিন্তু ইচ্ছে করেই করে। আমি তখন বললাম, মানে তুই বলিস কি এগুলো ঈশিতা ইচ্ছে করে করে? বলে হ্যাঁ, ইচ্ছে করেই করে, কারণ এগুলো সবকিছু জেনে শুনে বুঝে তোর সাথে এরকমটা করে। আর তুই শুধু শুধু আমার গায়ে হাত তুললি, আমাকে মারলি। আমি তো বন্ধু আসলেই মানে নির্বোধ এবং বোকা ছিলাম, আমি তো কোনো কিছু করি নাই। আমি বললাম তুই এগুলো জানলি কেমন করে? বলে আমি এগুলো পরে জানতে পারছি, মামলা মোকদ্দমা হয়েছে, পরে আমি ঈশিতার সাথে ফোনে কথা বলি, ঈশিতার সাথে আমি দেখাও করি, যদিও এখন ঈশিতার বিয়ে হয়ে গেছে। তো ওর সাথে দেখা হওয়ার পরে ঈশিতা তখন আমাকে সবকিছু সত্যটা জানাইলো। ওর সাথে থাকা পরীটা ওকে সবকিছু বলে দিয়েছে যে তুই ওকে ধোকা দিচ্ছিস, ওর সাথে বেইমানি করতেছিস, ওর সাথে প্রতারণা করতেছিস, এই পরীটাই সবকিছু বলে দিয়েছে। আমি বললাম তার মানে ওই পরীটাই হচ্ছে তাহলে মানে সবকিছু নাটের গুরু? আমাকে বলে হ্যাঁ, এই পরীটাই হচ্ছে ওই নাটের গুরু, যত ঝামেলা লাগাইছে ওই পরীটাই লাগাইছে। আমি তখন বললাম যে মানে আমার ভিতর তখন ওই খুব রাগ ওঠে। আমি তখন ওটা জড়াই ধরে বললাম, দেখ বন্ধু, তোর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি তোর বাড়িতে গেছি, তুই আমাদের তোর বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে গেছিস, খাওয়াইছিস, এবং এত ভালো সম্পর্ক থাকার পরেও বন্ধু আমি তোর গায়ে হাত তুলছি, তুই আমার মেহেরবানি করে মাফ করে দে। আসলে বন্ধু আমি জানতাম না যে ঘটনাটা এরকম, তো যেহেতু ঘটনাটা এরকম আমি এখন জানতে পারছি, তাহলে বন্ধু আমি আর তোর বিরক্ত করবো না, আমি এখন বাড়ি যাই। এই কথা বলে আমি তখন তার কাছ থেকে বিদায় নিয়ে তখন বাড়িতে আসি। এবং বাড়িতে আসলে পরে আমার ভিতর তখন প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। এই পরীটা আমার এত বড় ক্ষতি করলো, এই পরীটার কারণে আমার ঘনিষ্ঠ বন্ধু পলাশের সাথে আমার এরকম ঝগড়া হয়ে গেল, আমার ভালোবাসার মানুষটি এই পরীটা নিয়ে গেল। তখন এই পরীর উপরে আমার একটা রাগ উঠে যে ওর সাথে যে পরীটা আছে ওই পরীটার আমি মানে ওই পরীটার আমি অনেক বড় ক্ষতি করব, অনেক বড় ক্ষতি করবো। আমি ওই পরীটাকে আমি ছাড়বো না। মানে পরীর উপরে আমি ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যায়, অনেক রেগে যাই। এবং রেগে গিয়ে সেদিন রাতের বেলায় আমি আমার ঘরের ভিতরে মণ্ডপ তৈরি করি। মানে পরীকে বসে আনার যেই মানে তান্ত্রিকের কাজটা আমি তখন আমার ঘরের মধ্যে এটা তৈরি করি, চারপাশ দিয়ে ভালো করে আমার মতো করে আমি এটা তখন ওখানে রেডি করে আমি ওই পরীটার সাথে কথা বলতে সক্ষম হই। মানে পরীটার সাথে আমি কথা বলি যে তুই আমার এত বড় ক্ষতিটা কেন করলি? ও আমাকে তখন বলে, আমি তো বলেছিলাম আমার বান্ধবীকে আমি তোর হতে দিব না, আমার বান্ধবী তোর হবে না, তুই আমার বান্ধবীকে ধোকা দিয়েছিস। মানে ওই হিন্দু পরীটার উপরে তখন আমি প্রচণ্ডভাবে রেগে যাই। এবং রেগে গিয়ে পরে আমি তখন ওই পরীটাকে বসে আনার চেষ্টা করি। তো আমার ভিতরে যে তান্ত্রিকের ক্ষমতা ছিল ওই ক্ষমতা দিয়ে আমি তখন ওই পরীটাকে ওই রাতের মধ্যেই আমি আমার কাছে নিয়ে আসি। আমার কাছে এনে তখন আমি আমার মন্ত্রের ফাঁদে এই পরীটাকে ফালাই, এবং মন্ত্রের ফাঁদে ফালি ওই দিন সকাল পর্যন্ত আমি ওর সাথে তর্ক করি, ঝগড়া করি, ঝামেলা করি। এবং এরকম করতে করতে সকালে ফজরের আজান দেয়, এবং ফজরের আজান দিলে পরে আমি পরীটাকে ছেড়ে দিই এবং ও তখন চলে যায়। এইভাবে এর পরের দিন রাতের বেলায় আমি ওকে আবারও আনি, ওরে আমি আনি এবং ওরে আমি প্রচণ্ড রকমের মারি। আমি আমার মন্ত্র দিয়ে ওকে ধরিয়ে আনি এবং ওরে আমি প্রচণ্ড, আমার একটা একটা বিড়াল ছিল, ওই বিড়ালটার উপরে আমি ওকে মানে বিড়ালটার মধ্যে আমাকে ঢুকে এবং ওই বিড়ালটাকে আমি মারি। তো বিড়াল যে রাতের বেলায় চিৎকার করে, আমার মা তখন আমাকে বলে যে বিড়ালটা এরকম করে চিৎকার করতেছে, তুই মনে হয় বিড়ালটারে মারিস রাতের বেলায়, তা বিড়ালটার অপরাধ কি? কেন ওই সহজ সরল বিড়ালটারে তুই মারিস, কেন মারিস? আমার মা এগুলো আমাকে বলে, তো আমি তো আর মারে বুঝতে দিই না। এরকম করতে করতে একটা পর্যায়ে ওই পরীটার প্রতি আমার একটা খারাপ নেশা জাগে যে তুই যেহেতু আমার এত বড় ক্ষতি করছিস, আমি তোর সাথে খারাপ সম্পর্ক করব। তো এখানে আমি কিছুটা একটু বিষয় আমি ওখানে নাই বলি, কারণ এটা বললে হয়তো সমাজের সমস্যা হতে পারে। এইভাবে আমি তখন পরীটাকে যে কোনো একটা জিনিসের উপরে আমি আনি এবং এনে ওই পরীটার সাথে আমি তখন শারীরিক সম্পর্কে লিপ্ত হই। আমি ওটার সাথে শারীরিক সম্পর্ক করি এবং অবৈধ সম্পর্ক যেটাকে বলে এটাকে করি। এবং শুধু এই পরীটাকে না, এবং এই পরীটাকে করতে করতে ওরে আমি তখন একটা ঘরের ভিতরে মানে একটা জায়গার ভিতরে বন্দি করি, এবং বন্দি করে একরকম আমি ওকে দর্শন করি। সোজা কথা যেটা, ওকে আমি দর্শন করি, ওর সাথে আমি খারাপ সম্পর্ক করি এবং বিভিন্নভাবে ওর সাথে আমি বিভিন্ন ধরনের সম্পর্ক করি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ওরে বলে আমি তোরে বিয়ে করব, এবং আমি ওকে মানে বিয়ে পর্যন্ত করি এবং ওভাবেই বিয়ে করি। আমি ওর মা আমার মতো করে আনি এবং আরেকটা জিন মানে আমাদের ধর্মের যে ঠাকুর, হিন্দু ধর্ম, ওই ঠাকুর জিনটাকে আনি, ওই জিনটা ওর সাথে আমার বিয়ে পড়াই দেয়। আমাকে বিয়ে করি এবং শুধু ওকে না, ওর মাধ্যমে আমি আরেকটা জিনকে মানে আরেকটা পরীকে আমার ভালো লাগে, ওই পরীটার সাথে আমি একইভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। এরকম করে একটা দুইটা তিনটা নয়, এই পরীটার মাধ্যমে আমি টোটাল 20টা পরীকে আমি বিয়ে করি। ওই ঠাকুরের মাধ্যমে 20টা পরীকে বিয়ে করি। মানে বিয়ে করি বলতে আসলে বিয়ের মতো করে আমার আয়ত্তে নিয়ে আসি, সোজা কথা যেটা।
আমার আয়াতে নিয়ে আসে এবং আমি আমার আয়াতে এনে এই পরিগুলোর সাথে কন্টিনিউয়াসলি আমি খারাপ সম্পর্কে লিপ্ত থাকতাম। এদের সাথে খারাপ সম্পর্ক করতাম, ওদেরকে নিয়ে আমি গান বাজনা বাজাইতাম, মানে রং তামাশা করতাম। এরকম করতে করতে অনেকের আমি কবিরাজিও করতাম। অনেকে আসতো বিভিন্ন সমস্যার জন্য, আমি সমস্যার সমাধানও করতাম। এবং এই পরিগুলোর কাছ থেকে আমি অনেক কিছু হাসিলও করি, অনেক গয়নাগাটি, হীরা চুন্নি, মানে যা যা প্রয়োজন হয়। আমি ওই সময় কোথায় আমাদের ওই গ্রামের নবাবপুরের নবাব হয়ে যাই। আমি বাড়িতে 3 তলা বিল্ডিং উঠাই, আমি জায়গা কিনি, সম্পত্তি কিনি, এটা করি ওইটা করি, মানে অনেক কিছু করি। এবং মানুষ দূর দূরান্ত থেকে আমার কাছে ছুটে আসে আমার সাথে 1 মিনিট দেখা করার জন্য, আমার সাথে 1 মিনিট কথা বলার জন্য এবং তাদের ওই শারীরিক সমস্যার সমাধান পাওয়ার জন্য। বাট আমি ভাই কারোর সাথে খুব বেশি একটা দেখা করি না, কারণ আমার তো টাকা পয়সার প্রয়োজন নাই। আমি যেহেতু পরীকে বসে আনতে পারছি, আমি ওর মাধ্যমে অনেক কিছু আমি হাসিল করতে পারি। অনেক গুপ্তধন, অনেক এইখানে ওইখানে অনেক কিছু পড়ে থাকা সয় সম্পত্তি, আমি সব কিছু ওর মাধ্যমে সব কিছু আমি নিয়ে আসতে পারতেছি। তো আমার তো আর এখন মানে অন্য কিছুর প্রয়োজন নেই। এরকম করতে করতে ওই পরীটাকে আমি পরিপূর্ণভাবে আমি বশে নিয়ে আসি। মানে 20টা পরীর সাথে আমি তখন থাকতাম। আমি মাঝে মাঝে সবাইকে বলতাম যে বেটা আমি 20টা পরীর সাথে সংসার করি। এবং এটা অনেকেই বিশ্বাস করতো। অনেকে এরকমও বলতো যে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার আশেপাশে এরকম আরো 8-10টা মানে মেয়ে নাকি এরকম হাঁটতো, 20-30টা মেয়ে একসাথে হাঁটতো। আমার আশেপাশে এরকম অনেকেই দেখে এবং এই দৃশ্য অনেকে আমাদের গ্রামে দেখে তারা জ্ঞান হারিয়ে ফেলে, মানে অজ্ঞান হয়ে যায়। এরকম করে 1 বছর 2 বছর নেই, দীর্ঘ প্রায় 10 বছরের মতো আমি এই প্রায় 20টা পরীর সাথে আমি 10টা বছরের মতো ছিলাম। আমার তখন অনেকটা বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। এবং বয়স হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমার মা, এরপরে আমার যে অন্য আত্মীয় স্বজনরা আছে, ওরা সবাই আমাকে তখন বোঝাচ্ছিল যে তুই কবিরাজি করিস, ভালো কথা, এইভাবে তো হতে পারে না। এবং এভাবে চলতে থাকলে তো তোর বিয়ে শাদী তুই করবি না, তোর সংসার হবে না, তোর ফ্যামিলির দরকার না, তোর বাচ্চা কাচ্চা দরকার না, এইভাবে কি একটা মানুষ থাকতে পারে? এরকম করে আমার যে আত্মীয় স্বজন, আমার মা বাবা যারাই ছিল, সবাই আমাকে তখন বোঝাচ্ছিল। আমার কাছেও তখন মনে হলো যে আসলেই তো এটা কোনো জীবন না। আমি যেই জীবনে আছি এটা তো আসলেই কোনো জীবন না। এটা কেমন জীবন? আমি এরকমভাবে আছি, 20টা পরীর সাথে আমি শারীরিক সম্পর্ক করি, ওদের সাথে থাকি, ওদের সাথে সংসার করি, এটা তো কোনো জীবন হতে পারে না। ওই সময় কিন্তু আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই। আমি জায়গায় সম্পত্তি কিনি, বাড়ি গাড়ি করি, মানে বিশাল কিছু আমি করে ফেলি এক কথায়। তখন আমার ভিতর হঠাৎ করে মনে হলো আমি এই তান্ত্রিকের কাজটা ছেড়ে দিব। আমি এই কাজটা ছেড়ে দিব, আমি এই কাজটা রাখবো না। এবং আমি তখন ওই তান্ত্রিকের যে কাজটা, ওই কাজটা আমি তখন ছেড়ে দিই। মানে এই পরিগুলোকে আমি যেভাবে আটকায় রাখছিলাম, পরিগুলোকে আমি মুক্ত করে দিই এবং মুক্ত করে দিয়ে ওদেরকে আমি ছেড়ে দিই। কিন্তু ওদেরকে আমি ছাড়লেও ভাই ওরা ওই সময় আর আমাকে ছাড়তো না, মানে আমাকে আর ছাড়তো না। বিভিন্নভাবে আমার শরীরে আসার চেষ্টা করতো, আমার সাথে মিশার চেষ্টা করতো, বা আমি ওদেরকে ওই সময় ছেড়ে দিই, কিন্তু ওরা উল্টা আমার উপর তখন অ্যাটাক করে বসে। এবং একটা পর্যায়ে আমি আমার শরীর বন্ধ করে খুব ভালোভাবে তখন আমি থাকতেছি। এমন করতে করতে আমার মায়ের তখন আমি বললাম যে মা আমি বিয়ে করো, তাহলে আমাকে বিয়ে করাও। পরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে, নাম হচ্ছে লুবনা আক্তার, ওই মেয়েটাকে আমার ভালো লাগে, দেখতে শুনতে মেয়েটা অনেক ভালো ছিল। ওই মেয়েটাকে তখন পারিবারিকভাবে আমার আব্বা মা আমাকে বিয়ে করায় আনে। আমি তখন লুবনাকে বিয়ে করি। বিয়ে করার পরে লুবনা আমার সংসারে আসে এবং সংসারে আসার পরে লুবনা জানতো যে আমার এই সমস্যাগুলো। এরপর আমাকে সাবধানে থাকতে বলতাম। এরকম করে কিছুদিন কাটার পরে লুবনার মেন্স হয়, মানে মেয়েদের যে একটা মাসিক সমস্যা ওইটা হয়। ওই সমস্যা হওয়ার পর একদিন সুন্দর সময় ও বাইরে যাবে, আমার ডাকতেছে, ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, আমি আর গেলাম না, ও বাইরে গেছে। বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। শব্দ হওয়ার পর আমি তখন লাফ দিয়ে ঘুম থেকে উঠছি। আমার মা তখন চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়েছে, জানতে পারি যে ঠাডা পড়ে, যে ঠাডা পড়ে এরকম আকাশ থেকে বিদ্যুৎ চমকে ওর গায়ের উপরে পড়ে এবং ওইখানে মারা যায়। তো ওর মৃত্যুটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে। মানে আমার মনে হলে যে এরকম কোথাও কোনো ঠাড়া পড়ে নাই, এই ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, এখানে কেন ঠাড়া পড়লো, বিষয়টা আমার কাছে একটু অলৌকিক মনে হলো। সেদিন রাতের বেলায় বহু মাস পরে আমি তখন আবারও বসলাম। বসার পরে আমি আমার তন্ত্রমন্ত্রের মাধ্যমে বুঝতে পারলাম যে ওই পরীগুলাই আমার বউকে মেরে ফেলছে। এবং আমি যখন ওদের সাথে কথা বলি যে তোরা আমার বউরে কেন মারলি, আমার বলে তোর বউ না, আমরা তোর পুরো বংশ নির্বংশ করে দিব। তুই এখনো ভালো আছে তাবিজ খুলে আমাদের সাথে থাক, যদি আমাদের সাথে থাকিস তো ভালো, যদি না থাকিস তোরে আমরা আরও ক্ষতি করব। এই ঘটনার প্রায় 20 থেকে 25 দিনের মাথায় আমার মা রাতের বেলা, মানে সুন্দর সময় গেছে পুষ্কুনির পাড়ে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। হঠাৎ করে মায়ের পাওয়া যাচ্ছে না, মায়ের পাওয়া যাচ্ছে না। আমি তখন তস্তায় টিয়া দৌড়িয়া পুকুর পাড়ে যাই এবং পুকুর পাড়ে গেলে পরে আমি দেখতে পাই পুকুরের পানির মধ্যে আমার মায়ের লাশ ভাসতেছে। এই অবস্থায় মায়ের তখন আমরা মায়ের নিয়ে আসি, রাতের বেলায় আনার পরে মায়ের দাফন কাফন করি। করার পর আমি ওদের কাছে বসে এবং ওদের কাছে আমি ক্ষমা চাই, ওদের পা ধরে যে দেখ আমার ভুল হয়ে গেছে, আমি এই ধরনের অপরাধ আর করবো না, তোরা আমারে মাফ করে দে। কিন্তু ওরা আমাকে আর ক্ষমা করে নাই। এরপরে এর বৎসর দেড়েক পরে আমি আরেকটা বিয়ে করি এবং আরেকটা বিয়ে করার পরেও একইভাবে আমার ওই বউটাও মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়।
এবং মারা যাওয়ার পরে ওই বউটাকে আমার ওই জিনগুলোই মেরে ফেলে। এরপর এলাকার লোকজনে বলাবলি করতে শুরু করে যে আমার সাথে জিন আছে, আমার সাথে খারাপ কিছু আছে, এই জন্য আমার কাছে কেউ আর মেয়ে বিয়ে দেয় না, আমি আর বিয়ে করতে পারি না। এখন আমার অনেক বয়স হয়ে গেছে, আমি বিয়ে করার চেষ্টা করি বাট আমি বিয়ে করতে পারি না। এবং এবং বর্তমানে আমি যে সমস্যাটার সম্মুখীন হচ্ছি, এই পরিগুলো বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করে এবং আমি খুব মানে টেকনিক্যালি আমার শরীর বন্ধ করে রাখছে, আমার শরীর বন্ধ না করে খুব কষ্ট করে আমি টিকে আছি, কিন্তু ওরা যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে এবং আমার ক্ষতি করার জন্য ওরা উঠে বসে আছে। এবং আমার কাছে মনে হয় যে আমি কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারবো, যে কোনো সময় হয়তো ওদের হাতে আমি মারা পড়বো। আমি যেহেতু অনেক আমার কাছে মনে হয় যে ভালো মাপের একজন কবিরাজ, আমি ওদের ওই আক্রমণগুলো দেখি ওরা আমাকে মারার জন্য উৎপেতে আছে, যে কোনো সময় হয়তো আমি মারা যেতে পারি। আমি একজন নামকরা নবাবপুরের নামকরা একজন সেলিম কবিরাজ, আমাকে সবাই চিনে। এবং ওই কবিরাজ হওয়ার পরে আজকে আমি এরকম পাগলের বেশে চলাফেরা করি। আমাকে মাঝে মাঝে এরকম হয় যে দূর থেকে আমাকে তুফান দেয়, ভয় দেখায়, বা যতটুকু পারে ওরা আমার শরীরের কাছে আসতে না বলে বিভিন্নভাবে আমাকে ক্ষতি করে। তো যে কোনো সময় আমি মারা পড়তে পারি। আমি আমার জীবনে অনেক পাপ করেছি, প্রতিনিয়ত আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ যদি আমাকে মাফ করে, এবং আমি আপনার মাধ্যমেও গোটা দেশবাসীর কাছে ক্ষমা চাই, আমাকে যাতে সবাই মাফ করে দেয়। আমি সেলিম কবিরাজ আধা পাগল হয়ে এখন বেঁচে আছি। আমার মতো যারা এই পথে পা দিয়েছে তাদেরকে আমি আমার জীবন দিয়ে সতর্ক করতে চাই। আপনার মাধ্যমে আমি তাদেরকে জানাতে চাই তারা যেন এমন কোনো সিদ্ধান্ত না নেয় যে সিদ্ধান্তের মাধ্যমে তাদের জীবনটাও হতে পারে আমার মতো ভয়ানক।